লখনৌ শহরের এক প্রান্তে এক বৃদ্ধ দম্পতি তাদের জীবনের শেষ প্রহরে একে অপরের সঙ্গী হয়ে বেঁচেছিলেন। তাদের জীবন ছিল কঠিন, কিন্তু ভালোবাসায় ভরপুর। একদিন অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বামী একটি বাজারে পৌঁছান এবং এক ফলের রেড়ির কাছে থামেন। সেখানে তিনি ফলওয়ালার কাছে ফল চান। ফলওয়ালা তাদের দুর্বল অবস্থা দেখে জিজ্ঞাসা করে, আপনাদের সন্তান নেই? এই প্রশ্নে তাদের চোখে অশ্রু ঝরে এবং তারা ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। ফলওয়ালা তাদের চুপ করিয়ে তাদের গল্প শোনে এবং নিজের বাড়িতে তাদের নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কে ছিলেন এই বৃদ্ধ দম্পতি? কেন ফলওয়ালা তাদের নিজের বাড়িতে নিয়ে যেতে চাইল? এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানতে শেষ পর্যন্ত পড়ুন। লখনৌতে এক স্বামী স্ত্রী থাকত। স্বামীর নাম ছিল বিজয় এবং স্ত্রীর নাম ছিল সরিতা। বিজয় একজন সরকারি শিক্ষক ছিলেন এবং তাদের গ্রামে প্রচুর পৈতৃক জমিও ছিল। তারা একটি সুন্দর বাড়িতে থাকত, কিন্তু তাদের সেবা করার জন্য বাড়িতে তাদের ছাড়া আর কেউ ছিল না। তারা দুজনেই একে অপরের দেখাশোনা করত। কখনো কখনো সরিতা এই ভেবে খুব দুঃখ পেত যে তাদের 4টে সন্তান থাকা সত্ত্বেও কেউ তাদের দেখাশোনার জন্য তাদের কাছে থাকত না। 4জনই বিদেশে থেকে নিজেদের জীবনযাপন করত। তারা মাঝে মধ্যে ফোনে কথা বলত, তাও অনেক মাস পর পর। এই কথা ভেবে সরিতা কখনো কখনো নিজের গর্ভকে অভিশাপ দিত। বলত, এই গর্ভ থেকে এমন সন্তান জন্ম দিয়েছি যারা বৃদ্ধ বয়সে আমাদের মূল্য দেয়নি। অথচ সন্তানরা তো বৃদ্ধ বয়সে মা বাবার দেখাশোনার জন্যই থাকে। এমনকি তারা বারবার ফোন করে সন্তানদের এখানে আসতে বা তাদের নিজেদের কাছে নিয়ে যেতে বলেছিল, কিন্তু সবাই একজন আরেকজনের উপর দায়িত্ব ঠেলে দিত। বলতো, মা, ভাইকে বলো, সে তোমাদের নিয়ে যাবে, আমাদের এখানে জায়গা নেই, আমরা তো কোনো রকমে জীবন চালাচ্ছি। এই কথা শুনে তারা খুবই হতাশ হতো, কিন্তু তারপরও তারা একে অপরের সঙ্গী হয়ে জীবন চালানোর সিদ্ধান্ত নেয়। এভাবেই ধীরে ধীরে সময় কাটছিল। হঠাৎ একদিন বিজয়ের এক সহকর্মী শিক্ষক, যিনি তার সঙ্গে স্কুলে পড়াতেন এবং খুব ভালো বন্ধু ছিলেন, তিনি তার একমাত্র ছেলের সঙ্গে বিজয়ের সঙ্গে দেখা করতে আসেন। তিনি কোনো কাজে এসেছিলেন এবং মনে পড়ে যায় যে তার বন্ধু এখানে থাকত। তিনি তার ছেলেকে বলেন, বাবা, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে হবে। তিনি বিজয়ের ঠিকানা জানতেন, তাই ছেলেকে নিয়ে তার বাড়ি চলে আসেন। কিন্তু সেখানে গিয়ে বিজয়ের এমন অবস্থা দেখেন যে বৃদ্ধ বয়সে তিনি তার স্ত্রীর সঙ্গে একা এমন অবস্থায় জীবনযাপন করছেন যখন তাদের বারবার অসুস্থতায় ভুগতে হচ্ছে। তিনি বিজয়কে বলেন, দেখলি তো, আমি তোকে বলেছিলাম, একটা সন্তান হোক বা অনেক, তাতে কিছু যায় আসে না। একজনই আমাদের ভালোভাবে রাখতে পারে, আর না রাখলে 4টি সন্তানও ভালোভাবে রাখতে পারে না। আসলে স্কুলে পড়ানোর সময় তার বন্ধুর একটি মাত্র ছেলে ছিল, আর বিজয়ের 4টি ছেলে ছিল। তাই বিজয় তার বন্ধুকে বলতো, আরেকটি 2টি সন্তান নিয়ে নে, একটার ওপর ভরসা নেই বৃদ্ধ বয়সে সে সেবা করবে কিনা। তখন তার বন্ধু হেসে বলতো, ভাই, ব্যাপার এমন যে একটা সন্তানই আমাদের জীবন পার করে দিতে পারে, আর না করলে তোমার 4টি সন্তানও বৃদ্ধ বয়সে তোমার সঙ্গ দেবে না। এখন তার বন্ধুর কথাই সত্যি হলো। এই কথা শুনে বিজয় চোখ ভিজিয়ে ফেলে, কিন্তু বন্ধুর সামনে কিছু প্রকাশ করে না। বলে, তাতে কি হয়েছে? আমার তো এখনও পেনশন আসে, পেনশনের সাহায্যে আমি জীবন চালিয়ে নেব। আমি নিজেই সন্তানদের বলে দিয়েছি, তোমরা নিজেদের জীবন ভালোভাবে চালাও, কোনো সমস্যা নেই, আমি এখানে আমার সময় কাটিয়ে নেব। এই বলে সে কথা এড়িয়ে যায় এবং বন্ধুর সঙ্গে কিছুক্ষণ হাসি মজা করে তার বন্ধু চলে যায়। ধীরে ধীরে কিছু সময় কেটে যায়। হঠাৎ বিজয়ের স্ত্রী সরিতার শরীর খারাপ হয়ে যায়। তখন তার বয়স ছিল 66 বছর, আর বিজয়ের বয়স ছিল 70 বছর। 70 বছর বয়সে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ সন্তানদের কথা ভেবে তারা রাতের পর রাত কাঁদত। তারা ভাবত তারা এমন কি করেছিল যে সন্তানরা তাদের এভাবে সঙ্গ দেয় না এবং বৃদ্ধ বয়সে তাদের একা জীবন কাটাতে হচ্ছে। এই কারণে যখন সরিতার শরীর খারাপ হয়, তখন বিজয় তার সাহায্যে এগিয়ে আসে এবং তাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যায়। কোনো রকমে অটোরিকশায় উঠে তারা ডাক্তারের কাছে পৌঁছে যায়। ডাক্তার তাদের ওষুধ দেয় এবং বলে, দেখুন, আপনার স্ত্রীকে এখন ফলের ডায়েটে রাখতে হবে, আপনাকে তাকে বেশি করে ফল খাওয়াতে হবে। এরপর বিজয় বলে, ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আমার স্ত্রীকে ফল খাওয়াবো। ডাক্তারের ক্লিনিক থেকে ফলের বাজার খুব বেশি দূরে ছিল না, প্রায় 100 থেকে 150 মিটার। তাই তারা সিদ্ধান্ত নেয় সেখানে হেঁটেই যাবে। কোনো অটোরিকশাও পাওয়া যাচ্ছিল না, তাই হেঁটে হেঁটে তারা ফলের বাজারে পৌঁছে যায় এবং একটি রেডির কাছে থামেন। সেখানেই সেই রেডিটি রাহুল নামে একটি ছেলে চালাতো, যে খুবই হাসি খুশি ছিল এবং তার সঙ্গীদের সঙ্গে প্রচুর মজা করত। তার কাছে সব ধরনের ফল ছিল এবং তার জীবন ভালোভাবেই চলছিল। যখন স্বামী স্ত্রী তার কাছে গিয়ে ফল চায় এবং বলে, বাবা, আমাদের ফল দাও,
তখন রাহুল জিজ্ঞাসা করে, আঙ্কেল কি কি ফল চাই এবং কত কত লাগবে? বিজয় তাকে বলে, সব ফল থেকে 1-2 কেজি করে দাও, তারপর বলো কত টাকা হলো। রাহুল ফল তুলতে শুরু করে, কিন্তু যখন সে তাদের অবস্থা দেখে, এই বয়সে তারা একাই এসে ফল কিনছে, তখন সে জিজ্ঞাসা করে, আঙ্কেল আন্টি আপনাদের কি সন্তান নেই? বিজয় বলে, বাবা সন্তান তো আছে, বলো কি হলো? রাহুল বলে, না আমি এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের অবস্থা খুব খারাপ দেখাচ্ছে এবং এই বয়সে আপনাদের ফল কিনতে আসতে হচ্ছে, সন্তান থাকলে তাদের পাঠিয়ে দিতেন, তারা কি আপনাদের কথা শোনে না? এই কথা সে হেসে বলে, কিন্তু তখনই বিজয় ও সরিতার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। রাহুল তাদের চোখে অশ্রু দেখে ভাবে, হয়তো সে কিছু ভুল জিজ্ঞাসা করে ফেলেছে। তৎক্ষণাৎ ফল তোলা বন্ধ করে তাদের কাছে আসে, হাত জোর করে মাফ চায় এবং তাদের চুপ করানোর চেষ্টা করে, বলে, আঙ্কেল আন্টি আমার ভুল হয়ে গেছে, দয়া করে চুপ করুন, কারণ আপনাদের চোখে অশ্রু দেখে আমার খুব খারাপ লাগছে, আমি এটা দেখতে পারছি না। এই কথা শুনে বিজয় ও সরিতা চুপ করে যায়, কিন্তু তখনই রাহুলকে বলে, না বাবা সে কথা নয়, আসলে আমরা 4টি সন্তান জন্ম দিয়েছিলাম যাতে তারা আমাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করে, কিন্তু যখন তুমি জিজ্ঞাসা করলে যে এভাবে তোমাদের সন্তান নেই কি তারা ফল কিনে আনত, তখন এই কথা আমাদের হৃদয়ে গিয়ে বিঁধল। এই কথা শুনে রাহুলের চোখেও অশ্রু চলে আসে। বিজয় যখন তার চোখে অশ্রু দেখে তখন খুব অবাক হয় এবং জিজ্ঞাসা করে, বাবা তোমার চোখে অশ্রু কেন? তখন রাহুল তাদের বলতে শুরু করে, বলে, আঙ্কেল আন্টি যদি আপনাদের সন্তানরা আপনাদের দেখাশোনা না করে তাহলে কি আমি আপনাদের দেখাশোনা করতে পারি? আপনারা কি আমার সঙ্গে আমার বাড়ি যেতে পারেন? এই কথা শুনে বিজয় আরও অবাক হয় এবং বলে, কেন বাবা এমন কি হলো? কারণ আজকের যুগে তো সন্তানরা মা বাবাকে বোঝা মনে করে, আর তুমি আমাদের সঙ্গে নিয়ে যেতে চাইছো কেন? তখন রাহুল চোখে অশ্রু নিয়ে তার পুরো গল্প বলতে শুরু করে, বলে, আঙ্কেল আন্টি আসলে এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি ছোটবেলা থেকেই অনাথ। আমি ভাবতাম যখন আমি বড় হব তখন আমার বিয়ে হবে এবং আমি আমার শ্বশুর শাশুড়িকে মা বাবার মর্যাদা দেব এবং মা বাবার ভালোবাসা পাব, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার অবস্থা এমন হয়ে যায় যে আমার বিয়ে একজন অনাথ মেয়ের সঙ্গে হয় যার নাম পূজা। এখন আমার স্ত্রী পূজার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরেও আমি মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিতই রয়ে গেছি। আমার স্ত্রীও মা বাবার প্রয়োজন অনুভব করে, সেও বিয়ের আগে ভাবত বিয়ের পর শ্বশুর শাশুড়ি থাকবে, তারাই আমার মা বাবা হবে, কিন্তু কখনো কখনো রাতে আমি আর আমার স্ত্রী মিলে ভাবি আমাদের ভাগ্য এমন কেন যে আমরা মা বাবার ভালোবাসা পাইনি। তাই যখন আমি আপনাদের কাছ থেকে শুনলাম যে আপনাদের 4টি সন্তান থাকা সত্ত্বেও তারা আপনাদের দেখাশোনা করে না, তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি আমার সঙ্গে যেতে পারেন, কারণ আমরা আপনাদের দেখাশোনা করতে চাই। এই কথা শুনে বিজয় ও সরিতা কিছুক্ষণ ভাবে এবং ভেবে বলে, ঠিক আছে বাবা, যদি এমন কথা হয় তাহলে আমরা তোমার সঙ্গে যাব। এরপর রাহুল বলে, ঠিক আছে আঙ্কেল আন্টি যদি এমন কথা হয় তাহলে এখনই আমার সঙ্গে চলুন। আমার স্ত্রী যখন জানবে যে আমরা সেবা করার জন্য মা বাবা পেয়েছি তখন সে খুব খুশি হবে। এই বলে রাহুল তার পাশের একজনকে দোকান দেখতে বলে এবং তাদের সঙ্গে নিয়ে তার সেই ছোট্ট ভাড়া বাড়িতে চলে যায় যেখানে সে তার স্ত্রীর সঙ্গে থাকত। তাদের বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগে। সেখানে পৌঁছে তার স্ত্রী যখন বৃদ্ধ স্বামী স্ত্রীকে দেখে তখন খুশি হয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করে, এরা কারা, তুমি এদের কেন এখানে নিয়ে এসেছো? তখন রাহুল হেসে বলে, তুমি তো বলতে যে আমরা মা বাবার ভালোবাসা পাইনি, তাই আজ আমি তোমার জন্য মা বাবা নিয়ে এসেছি। এই কথা শুনে পূজা তৎক্ষণাৎ তার ওড়না মাথায় দিয়ে তাদের পা ছুঁয়ে প্রণাম করে। তারা দুজনেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং বাড়ির ভিতরে বসায়। সেখানে বসে তারা অনেক কথা বলে এবং তাদের চা পানি খাওয়ায়। কিছুক্ষণ সময় কাটানোর পর বিজয় রাহুলকে বলে, ঠিক আছে বাবা, আমরা এটা করি, বাড়ি যাই এবং বাড়ি থেকে আমাদের ছোটখাটো জিনিসপত্র নিয়ে আসি, তারপর আমরা এখানেই তোমার সঙ্গে থাকব। কিন্তু তখন রাহুল বলে, ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সঙ্গে যাচ্ছি এবং সেই জিনিসপত্র নিয়ে আসি, আপনি আন্টিকে এখানে থাকতে দিন। কিন্তু বিজয় বলে, না বাবা, আমাদের দুজনকেই যেতে হবে, কারণ হিসেবও করতে হবে। তুমি কেন তোমার দোকানদারি নষ্ট করছো? আমি তো বলেই দিয়েছি আমি তোমার বাড়ি দেখে ফেলেছি এবং আমি আন্টিকে নিয়ে এখানে চলে আসব। এই বলে সে রাহুলকে মানা করে দেয়। তাই রাহুল আর বেশি চেষ্টা করে না। তারপর সে তাদের জন্য একটা অটোরিকশার ব্যবস্থা করে এবং তাদের সেই অটোরিকশায় তুলে বাড়ির দিকে রওনা করে দেয়। বিজয় ও তার স্ত্রী সরিতা যখন অটোরিকশায় বসে বাড়ির দিকে যাচ্ছিল তখন তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা রাহুল আর পূজার কথা বলে, কি ভালো ছেলেমেয়ে তাই না, ঈশ্বর তাদের সঙ্গে এমন কেন করল যে তাদের মা বাবা দেয়নি, আর আমাদের সন্তানরা যাদের মা বাবা থাকা সত্ত্বেও তারা তাদের মূল্য দেয় না। তখন বিজয় বলে, কোনো সমস্যা নেই, এতে আমাদের কি, আমরা তো সন্তানদের ভালোবাসা পাব এবং তাদের কাছে থেকে দেখব কিছুদিন। সরিতা বলে, যখন ছেলেটি তোমার সঙ্গে যেতে চাইছিল তখন তুমি তাকে সঙ্গে নিতে মানা করলে কেন?
বিজয় বলে, তোমাকে তো জানা নেই, এই দুনিয়া খুবই স্বার্থপর। আমি চাইনি যে সে জানুক আমার কাছে এত সম্পত্তি আছে। দেখি তো তারা সত্যি মনে আমাদের দেখাশোনা করে কিনা। সরিতার পুরো ভরসা ছিল, কারণ তিনি রাহুল ও পূজার চোখে মা বাবার জন্য লুকোনো ভালোবাসা দেখেছিলেন। তারা তাদের সত্যিই মা বাবা মনে করছিল। কিন্তু বিজয় এই জগতের সঙ্গে ভালোভাবে পরিচিত ছিলেন, এবং তাই তিনি এখনও তাদের কিছু বলতে চাননি যে তাদের এত সম্পত্তি এবং এত ভালো বাড়ি আছে। তারা বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি গিয়ে বিজয় তার স্ত্রীকে বলে, চলো এমন ছোটখাটো জিনিসপত্র বাঁধো যাতে তাদের মনে না হয় আমাদের কাছে টাকা আছে। তারপর আমরা তাদের কাছে থেকে দেখব তারা আমাদের ভালোভাবে রাখে কিনা। যদি তারা আমাদের ভালোভাবে রাখে তাহলে আমরা আমাদের সব সম্পত্তি তাদেরই দিয়ে দেব, কারণ আমার ছেলেরা যখন আমাদের দেখাশোনা করতে পারে না তাহলে আমাদের পৈতৃক সম্পত্তির উপর তাদের কোনো অধিকার থাকা উচিত নয়। এই কথায় সরিতাও পুরোপুরি সায় দেয়, কারণ তারা তাদের সন্তানদের ফিরিয়ে আনার বা তাদের সঙ্গে থাকার জন্য অনেক চেষ্টা করেছিল। এরপর তারা আবার ছোটখাটো জিনিসপত্র বাঁধে এবং সোজা সেখানে পৌঁছে যায় যেখানে পূজা বাড়িতে ছিল, এবং রাহুল তখন দোকানে গিয়েছিল। রাহুল সেদিন খুব খুশি ছিল এবং তার মুখে এক অদ্ভুত খুশি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সন্ধ্যা হয় এবং সন্ধ্যায় রাহুল যখন বাড়ি ফেরে তখন বিজয় ও তার স্ত্রী সরিতাকে বাড়িতে দেখে। সেখানে গিয়ে রাহুল তৎক্ষণাৎ তাদের পা ছুঁয়ে বলে, মা, বাবুজি, আজ থেকে আপনারা এখানেই থাকবেন। আমরা আপনাদের ছেলে বউ, কোনো সমস্যা হলে আমাদের বলতে পারেন এবং আজ থেকে আমরাই আপনাদের পুরো দেখাশোনা করব। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিজয় ও তার স্ত্রী সরিতাই পরিবারের সঙ্গে মিশে যায়। এখন তারা তাদের সঙ্গে অধিকার নিয়ে কথা বলতে শুরু করে। রাহুল ও তার স্ত্রী পূজা তাদের প্রতিটি কথা পুরোপুরি মেনে চলে এবং তাদের সব কথা ভালোভাবে মানে। এখন বিজয় ও সরিতার স্বাস্থ্যও বেশ ভালো থাকে, কারণ পূজা সারাদিন তাদের দেখাশোনায় ব্যস্ত থাকে। এই মা বাবা তাদের সন্তানদের সুখ পেয়ে খুব খুশি হয়। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং তাদের এখানে থাকতে থাকতে প্রায় 2 মাস কেটে যায়। কিন্তু 2 মাস পর হঠাৎ বিজয় সিদ্ধান্ত নেয় যে এখন সেই ছেলের নামে পুরো সম্পত্তি লিখে দেবে, কারণ এর চেয়ে ভালোভাবে দেখাশোনা করতে পারে এমন কাউকে সে পাবে না। কারণ তারা ছোটবেলা থেকেই মা বাবার ভালোবাসা দেখেনি, তাই তারা তাদের খুব ভালোভাবে দেখাশোনা করবে। এই ভেবে একদিন সকালে যখন রাহুল তার রেডি লাগাতে যাচ্ছিল তখন বিজয় তাকে থামায়, বলে, বাবা, আজ থেকে তোমাকে রেডি লাগানোর দরকার নেই। তুমি আরামে বাড়িতে থাকবে এবং কোনো সমস্যা নেওয়ার দরকার নেই। এই কথা শুনে রাহুল হাসতে শুরু করে এবং বলে, বাবুজি, কি হলো? রেডি লাগানো কি আপনার ভালো লাগে না? কিন্তু আমি কি করব? আমি তো পড়াশোনা করিনি, তাহলে বাড়িতে কিভাবে থাকব? তখন বিজয় তাকে বলে, বাবা, আসলে কথা সেটা নয়। কথা হলো, আমার কাছে এত পৈতৃক জমি আছে যে তুমি তা দিয়ে আরামে জীবন কাটাতে পারো। তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। আমি সেই জমি তোমার নামে করতে চাই। আমার কাছে এত টাকা আছে যে তুমি আরামে বাড়ি চালাতে পারো, কোনো সমস্যা হবে না। এই কথা শুনে রাহুল একেবারে অবাক হয়ে যায় এবং তৎক্ষণাৎ মানা করতে শুরু করে, বলে, না বাবুজি, এটা আমার করা উচিত নয়। আমার তো শুধু আপনাদের ভালোবাসা চাই। এই কথা যদি আপনার সন্তানেরা জানতে পারে তাহলে তারা আমার সঙ্গে ঝগড়া করতে পারে। মা বাবার ভালোবাসার জন্য যদি আমি সেই জমি নেই তাহলে লোকে নানা কথা বলবে। আমি এটা একেবারেই করতে পারি না। কিন্তু বিজয় তাকে বলে, বাবা, এতদিন আমরা এই কথা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, যাতে আমরা জানতে পারি তুমি আমাদের ভালোভাবে দেখাশোনা করতে পারো কিনা। এখন যখন আমাদের বিশ্বাস হয়ে গেছে তখন আমরা তোমাকেই আমাদের সম্পত্তি দিতে চাই, কারণ সেই সন্তানেরা তো আগেই আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। যখন তারা আমাদের দেখাশোনা করতে পারে না তখন সেই সম্পত্তির ওপর তাদের কোনো অধিকার নেই, এবং আমি তোমাদের একটা করিও আইব না। এই কথা শুনে তার সন্তানেরা একেবারে চুপ হয়ে যায়, কারণ তারা এমনই কিছু করেছিল যে বাবা এমন করতে চাইছিলেন। এরপর বিজয় ফোন কেটে দেয় এবং রাহুলকে নিয়ে গিয়ে পুরো সম্পত্তি তার নামে করে দেয়। রাহুল এখন আর রেডি লাগায় না, কিন্তু তবুও সে তার জীবিকা চালানোর জন্য একটি ভালো ব্যবসা খোলে। তারা এখন সেই বাংলোয় চলে গেছে যেখানেই স্বামী স্ত্রী একা থাকত। সেখানে থেকে রাহুল একটি খুব ভালো দোকান খোলে, যে দোকান চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করে। যদিও বিজয় তাকে মানা করে, বলে, বাবা, আমার কাছে আছে। কিন্তু রাহুল বলে, বাবুজি, আমাকে কাজ করতে দিন, কারণ আমার ভালো লাগে যখন আমি বাড়ির বাইরে যাই, আপনাদের আশীর্বাদ নেই এবং ফিরে এসে আপনাদের খোঁজখবর নেই। এভাবেই সময় কাটছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের 4টে ছেলেই তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এখানে আসে এবং তাদের মা বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। যখন মা বাবা দেখেন যে এখন তাদের ফুরসাত হয়েছে, যখন তারা সম্পত্তি সেই ছেলের নামে করে দিয়েছেন, তখন তারা তাদের তিরস্কার করতে শুরু করেন। কিন্তু তখন ছেলেরা বলে, মা, বাবুজি, এখন আমাদের ভুলের জন্য অনুতাপ হচ্ছে,
আপনারা চিন্তা করবেন না, আমরা সম্পত্তির জন্য আসিনি। এই সম্পত্তি আমরা ওর নামেই থাকতে দেব। কিন্তু এই কথা যদি আমাদের সন্তানেরা বড় হয়ে জানতে পারে, তাহলে তারাও আমাদের সঙ্গে এমন আচরণ করবে। এরপর মা বাবা তাদের ক্ষমা করতে রাজি হয়। যখন তারা তাদের ক্ষমা করতে রাজি হয়, তখন রাহুল বলে, মা, বাবুজি, এখন যখন আপনারা এদের ক্ষমা করে দিয়েছেন, তাহলে এই সম্পত্তিও এদের নামে করে দিন। আমি এটা দিয়ে কি করব? কিন্তু তখন 4 ছেলেই মানা করে, বলে, না ভাই, আমাদের কাছে ভালো সম্পত্তি আছে এবং কোনো সমস্যা নেই, তোমার কাছে নেই। যখন তুমি আমাদের মা বাবাকে এত সাহায্য করেছ, তাহলে এই সম্পত্তির ওপর তোমারই অধিকার আছে। তারা আজ পর্যন্ত সুখে জীবনযাপন করছে এবং কোনো সমস্যা নেই। তাই বন্ধুরা, এটি ছিল আজকের গল্প। আপনাদের যেমনই লাগে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। গল্প যদি ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করুন এবং আমাদের কাজের প্রশংসা করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো গল্প লিখতে উৎসাহ পাই। পরবর্তী গল্পে নতুন বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণে